তাহলে দেখো যে আজকে আমাদের টপিক যেটা আছে সেটা হলো আমরা এখানে মেনলি শুরু করব হলো কোথা থেকে পড়া হলো মেনলি হৃৎপিণ্ডের কপাটিকা পড়া হয়েছে না। তাহলে আজকে আমাদের মেনলি পড়া শুরু হবে হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু। সংযোগী টিস্যু বলতে কি? তো আমরা জানি মেনলি যে এখানে যে হৃৎপিণ্ড তো আসলে স্বয়ংক্রিয় একটা পাম্পিং অর্গান, অর্থাৎ নিজে নিজে কী করতে পারে, পাম্পিং করতে পারে, পাম্পিং করে আমাদের সারা দেহে রক্ত সঞ্চালন করে, তাই না? এটা আমরা কিন্তু জানি। তো পাম্পিং অর্গান এটা আমরা জানি। তো এখন কথা হলো যে এখানে যে গত ক্লাসে যেগুলো পড়ছিলাম আমরা, এবার হয়তো বা অনেকে আমরা ভুলে গেছি, তো আমরা একটু রিভিশন দিই। তো এটা একটা হার্টের প্রকোষ্ঠ কয়টা? চারটা প্রকোষ্ঠ। কি কি? উপরে দুটো অলিন্দ, নিচে দুটো নীল। অলিন্দকে ইংলিশে বলি অ্যাট্রিয়াম, নিচে দুটো বলি ভেন্ট্রিকল। এটার মধ্যে এই পাশেটা হলো ডান, এই পাশেটা হলো বাম। এটাও ডান, এটাও বাম, এটা আমরা জানি। ওকে, এবং তাহলে এই যে এটা কি ডান অলিন্দ বা ডান অ্যাট্রিয়াম, এখানে কি আমাদের যে সারা দেহ থেকে ডিঅক্সিজেনেটেড অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সমেত রক্ত আসে। কোথা থেকে আসে? উপরে সুপিরিয়র ভেনা কাভা, নিচে হলো ইনফিরিয়র ভেনা কাভা। নিচে থেকে না, এটা উপর থেকে আসে, ঠিক আছে? ব্লাড আসলো। দেন এটা এই যে একটা কপাটিকা আছে, ট্রাইকাসপিড কপাটিকা, এটা দিয়ে কোথায় আসবে? আমাদের ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল থেকে এই ব্লাডটা এই যে এখানে একটা আমাদের ধমনী আছে, কি বলতো? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী, এটা কি ধমনী মানে হার্ট থেকে যত শিরা মানে রক্তনালী বের হবে তাদেরকে বলা হয় ধমনী। বাট এটা যাচ্ছে কোথায়? ফুসফুসে। ফুসফুস মানে পালমোনারি। পালমোনারি যাচ্ছে জন্য ফুসফুসে যাচ্ছে জন্য পালমোনারি ধমনী বলতেছি। আর একটা বিষয়, এখানে সকল ধমনী অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাট এটা হলো ব্যতিক্রম। মানে পালমোনারি যার সাথে লেখা থাকবে সেই ব্যতিক্রম। তাহলে নিয়ে যাচ্ছে এই ব্লাডটা ফুসফুসে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এরকম ফুসফুসে আছে, ফুসফুসে যাচ্ছে। তো ফুসফুসে কি হচ্ছে বলতো? এটা কার্বন ডাই অক্সাইড দিচ্ছে, অক্সিজেন নিয়ে এইটা আবার কোথায় চলে আসতেছে? এই যে বাম অ্যাট্রিয়ামে। এটা পিছনের দিকে চারটা কি আছে বলতো? এই যে এখানে দেখো পিছন দিকে চারটা শিরা আছে। এই যে এখানে দেখো, এখানে দুইটা, এখানে দুইটা। দেখে মনে হচ্ছে মানে এই সাইডে আর ওই সাইডে, কিন্তু সবই কিন্তু এই সাইডে পিছনের দিকে চারটা থাকে পুটা। তো এরকম বিষয়টা। তো এইটাই ব্লাডটা আসলো, এটা আবার এই যে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে বাম আমাদের ভেন্ট্রিকলে চলে আসবে, বা নীল হয়ে চলে আসবে। তো এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে এই প্রাচীরটা যদি বলি, এটা থেকে এটা 3 গুণ বেশি পুরো। তার কারণ এটা কি করে? সারা দেহে রক্ত পৌঁছাতে হয়, আর এটা শুধুমাত্র ফুসফুসে রক্ত পৌঁছায়। এই জন্য এটা পাতলা প্রাচীর, এটা হলো শক্ত প্রাচীর। ওকে, তার মানে এটা জোরে পাম্পিং করতে হয়। তাহলে এখান থেকে ব্লাডটা এই যে একটা বাঁক দেখা যাচ্ছে না, এর ভেতর দিয়ে একটা নালী আছে, এখান দিয়ে চলে যায়। এটা বলে আর্টস অফ অ্যাওর্টা। কি বলা হয়? আর্টস অফ অ্যাওর্টা। এটা দিয়ে সারা দেহে রক্ত চলে যায়। তো যাওয়ার আগে এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে। এখানে দেখো নিচের দিকে একটা চলে গেলে এটাকে বলা হয় ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, নিম্নগামী মহাশিরা মহাধমনী। আর এখান থেকে 3টা ব্রাঞ্চ আছে। কয়টা ব্রাঞ্চ? 3টা। এদেরকে বলা হয় বিসিএস। কি বলা হয়? বিসিএস। ঠিক আছে? ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক মনে নাই? ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি। না থাকলে কি তাতে কি হচ্ছে? ওইদিকে লেখা আছে। এই যে এখানে আছে না সাবক্লেভিয়ান ধমনী, ক্যারোটিড ধমনী আছে না? তো এখানে এটা বলে না, তো এটা বলতে হবে, জানতে হবে। এগুলো পরীক্ষা আছে প্রাইভেটে আছে। তার মানে আমরা দেখলাম হলো বিসিএস, তো ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক। মানে ট্রাঙ্কটা আবার দুইটা হয়, বুঝছো? রাইট লেফট। হ্যাঁ, বুঝছো? রাইট ব্র্যাকিওসেফালিক আর্টারি, লেফট ব্র্যাকিওসেফালিক আর্টারি, বুঝছো? দরকার নেই। তো বিসিএস শুধু এই দুইটা 3টা মনে রাখলে চলবে। বুঝতে পারছো বিষয়টা? কপাটিকাগুলো আমরা দেখলাম এখানে। আর এখানে দেখো এই যে আমাদের কিছু আছে না পালমোনারির সাথে, যেগুলো আছে না, এর সাথেও কি আছে? একটা কপাটিকা আছে, এটা বলা হয় পালমোনারি সেমিনুলার কপাটিকা। বুঝতে পারছো? ওই পাশে যেগুলো আসবে এগুলো আবার এখানে থেকে এখানে আছে একটা কপাটিকা আছে, এদিকে আছে একটা। দেখলে আমরা দেখছি কপাটিকা, সবগুলো একটু দেখে নিব। তো হার সম্পর্কে মোটামুটি ধারণা হলো যে এখানে কী কী কপাটিকা ছিল? বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা, মানে অ্যাওর্টার মধ্যে থাকে, হচ্ছে আর্টস অফ অ্যাওর্টা, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মধ্যে যেটা থাকে। আরেকটা হলো পালমোনারি সেমিনুলার কপাটিকা, যেটা বললাম রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনী মাছ থাকবে। আরেকটা হলো থেবিসিয়ান বা করোনারি কপাটিকা, অর্থাৎ আমি বলি করোনারি সাইনাস থাকে, কর্নিয়াটা থাকে, যেটা হলো রাইট অ্যাট্রিয়ামে আসে। ওখানে এক ধরনের কপাটিকা থাকে, এটা বলা হয় করোনারি কপাটিকা বা থেবিসিয়ান কপাটিকা। একটা ইউস্টিশিয়ান কপাটিকা, এটা হলো ইনফেরিয়র ভেনা কাভা থাকে, নিচ থেকে যেটা গেল। ক্লিয়ার? এখন কথা হলো হৃৎপিণ্ড যে চলতেছে এটা কিন্তু নিজে নিজে চলে, অর্থাৎ তার ভিতরে এমন কিছু আছে যেটা কি করে? স্বয়ংক্রিয়ভাবে কাঁপতে পারে, কম্পন জেনারেট করতে পারে। ঠিক আছে? তো এদেরকে বলা হয় কি বলতো? সংযোজী বা জাংশনাল টিস্যু, অর্থাৎ সংযোগ তৈরি করে হৃৎপিণ্ডের পার্টগুলোর মধ্যে, সংযোগ তৈরি করে তার মতো। দেখবো এই যে এখানে
যেগুলো কি সাইনোঅ্যাট্রিয়াল নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড, আরেকটা হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, আরেকটা হলো বান্ডল অফ হিস, বান্ডল অফ হিসের ডান এবং বাম শাখা পারকিনজি তন্তু। তাহলে কি হলো এখানে সাইনোঅ্যাট্রিয়াল নোড যেটাকে বলা হয়, দেখো সাইনোঅ্যাট্রিয়াল নোড প্রথম ওয়ার্ডগুলো নিয়ে আপনি আছে এস এন নোড, এস এন নোড, এস এ নোড, এস এন না এস এ নোড বা স্যান, এস এ নোড, এটাকে বলা হয় এবি নোড। কি বলা হয়? এবি নোড। ওকে, এটা বান্ডেল অফ হিস, বিএইচ দিয়ে বলতে হয়, এটা রাইট অ্যান্ড লেফট বান্ডেল অফ হিস, মানে এটা ব্রাঞ্চ দুইটা হয়। আর এটা কি পারকিনজি তন্তু। বুঝতে পারছো? ওকে, ওইদিকে বান্ডেল অফ হিস তো একটা আছে, এখানে দুইটা আছে। কোনটা? এই যে হিস ডান বাম শাখা। ওটা আসলে এমনি বোঝানো যায়, বুঝি বিষয়টা বলি আর কি। মনে করো ডাইরেক্ট এখানে কি আছে বলো তো, এখান দিয়ে শুরু হয় প্রথমটা কি এস এ নোট, এস এ, আমি একটা হার্ডই দেখে একটা হার্ট, ঠিক আছে? ওকে, মনে করো হার্ট এটা। তাহলে এই যে এখানে মেনলি এটা কি বলো তো, সুপিরিয়র ভেনা কাভা আছে না, তার জাস্ট ফ্রন্টে সামনের দিকে গোড়ায় ফ্রন্টে থাকে এস এ নোট। তাহলে এখান থেকে কম্পন জেনারেটেড হয়, বুঝতে পারছো? এখান থেকে এই দিকে জাস্ট এই যে আমাদের যে কপাটিকে আছে তার একটু উপরে এখানে হলো কি বলতো এবি নোট, আর এটা হলো এস এ নোট। তাহলে এখান থেকে আসে, এখানে আসার যে পাথেও আছে তিনটা, তোমাদের এগুলো নাই বইয়ে, তিনটা পাথের মাধ্যমে আসে, ঠিক আছে? আসার পরে এইটা আবার এই মাঝ বরাবর এখান থেকে আসে, এটা কি বলা হয় বান্ডল অফ হিস। এখানে একটা জায়গা আছে বান্ডল অফ হিস। দেন এখান থেকে মনে করো দুইটা শাখা আসতেছে, বান্ডল অফ হিসের ডান এবং বাম। দেন এখান থেকে অনেক তন্তু তৈরি হয় যেগুলো আমাদের ডাইরেক্ট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলগুলোতে সাপ্লাই দেয়। তারপর পুরো ভেন্ট্রিকল থেকে কি একদম সাপ দিতে হবে না, এই জন্য এইভাবে এখান থেকে শাখা তৈরি হয়। তাহলে বুঝতে পারছো বিষয়টা? এস এ নোট, এবি নোট, শাখা হলো বান্ডল অফ হিস, মানে এখানে বান্ডল অফ হিস, শাখা হয় বান্ডল অফ হিসের বাম এবং ডান, তারপরে এই যে ব্রাঞ্চগুলো পারকিনজি তন্তু। বুঝতে পারছো? তন্তু মানে কি? কোনটা? হ্যাঁ, ওটা রিদমে একটু শাখা বসে আছে আর কি। মিলে কম্পাউন্ড জেনারেটর করতে গিয়ে এই পার্কিং তন্তুটা সরে যায় তো বিভিন্ন জায়গায়। তাহলে নামগুলো মনে রাখতে হবে, এসি নোট, এবি নোট, এসি নোট, এবি নোট, বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিসের বাম এবং ডান পার্কিং তন্তু, এসি নোট, এবি নোট, বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিসের বাম এবং ডান পার্কিং তন্তু। সহজ না? আচ্ছা, পরীক্ষা কিন্তু আসে, দেখতে হবে। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন, রক্ত সংবহন, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। হৃৎপিণ্ড একটি সংকোচন প্রসারণশীল জীবন্ত পাম্প যন্ত্রের মতো কাজ করে, তো আমরা জানি এটা। প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 70 থেকে 80 বার, গড়ে 75 বার হৃৎস্পন্দন ঘটে, অর্থাৎ দিনে প্রায় 1 লক্ষ বার হৃৎস্পন্দন ঘটে। কথাগুলো মনে রাখতে পারো। এতে প্রায় কত বলো তো? 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়। মানে আমাদের দেহের লিটার কিন্তু ফিক্স, আসলে বারবার যাচ্ছে না, ওইটা যদি কাউন্ট করা হয় সেটা কত হয়? প্রায় 1400 লিটার। নতুন বই 7200 দেওয়া আছে। 7200 মানে এতগুলো চেঞ্জ হয়েছে? 7200 মানে 7200 লিটার? হ্যাঁ, ওটা মানে পরেরটা নাকি? না, নতুন বই পাল্টে 72 না 7200। হ্যাঁ, ওই ওই একই তো 7200 তো কই 1400 কই আল্লাহ। 1400 তেমন কথা পুরো বই না। আকার কি মেলা লাগিয়েছে? হয়তো লেখ টাইপিং ভুল হয়েছে। ঠিক কোনটা সেটা ঠিক তো এটাই হবে, দাঁড়াও আমি দেখতেছি। 7200 কই 1400 এখন এআই এটা আছে প্রায় তো এত এদিকে কিছু ভাই। কেউ যদি পুরানা বই পড়ে যায় আর এগুলো আসবে না। এটাই অ্যান্সার দিতে হবে এখন, তোমার যেটা আছে এটাই। হ্যাঁ, এটা দাও স্যার। এই তো আসবে দেখে আসবে না। যদি আসে না এগুলো দিবে না, কনফিউশনাল জিনিস দিবে দিবে না। না, কনফিউজ জিনিস দেয় না। নতুন বই তো সেই কারণে। বই চেঞ্জ করছে ঠিক আছে, সেগুলি এত ভাবতেছে করতে হবে। মানে আগে তো 200 দিলে বললাম না, অনেক তথ্য আছে একদম একদম। না, এক দুশো কম বেশি হলে কয়েক গুণ কম বেশি হয়ে গেছে, এই কি খেয়ে এক্সপেরিমেন্ট প্রায় করে 5 গুণ হয়ে গেছে। 700 দেয়
700 7,000 থেকে 8,000। ওটা এখন মানে এখনটা ঠিক আছে, আগেরটা গাধা করেছিল। তাদের 7200 ঠিক আছে কই ও একদিনে 1440, এই তাই লেখাটা 5 পড়ো। তোমাদের আবার তো বলি। সারাদিনে প্রতিদিন গড়ে এত থেকে এত লিটার রক্ত সঞ্চালন করে। এটি হিসাব করা যায় যে প্রতি মিনিটে হৃৎপিণ্ড করে 5 লিটার রক্ত পাম্প করে প্রতি মিনিটে। তো একদিনে একদিনে কত? ও এত মিনিট হিসাবে দিছে, একদিনে কত? ঠিক আছে, তাহলে 7200। তাহলে এটা ছবি তুলি দেন যে এটা রাইট না রং। কোনটা? কি দরকার 1400। এটা তো ভুল। ভুল এটা। ভুলে তো আর কি আছে? এতগুলা বাড়ি গেল এই কয়েকদিন। এটা ভুল লিখছিল। না এটা আগে ভুল লেগেছিল, এখন রাইট করছে। যাই হোক, এখানে কত দিছে? 7200 7200 দিছে না? হ্যাঁ। ঠিক আছে, আমি রাইট করছি। তাছাড়া এতে যে চাপের সৃষ্টি হয় তাতে ধমনী, শিরা, কৈশিক জালকের মাধ্যমে 80,000 কিলোমিটার অধিক পথ অতিক্রম সম্ভব হয়, যে চাপটা সৃষ্টি হয়। এগুলো পরীক্ষায় মিলে আসে না, বুঝছো? এগুলো সংখ্যা আসে না। এখানে আসার মতো অনেক এমসিকিউ আছে, এগুলো দিবে না। হৃৎপিণ্ডের এখানে কি আসবে? এই যে এটা বলছে হৃৎপিণ্ড বিশ্রামিত অবস্থায় কতবার স্পন্দিত হয়? গড়ে 75 বার বা 70 থেকে 80 বার, এটা দিবে। কিন্তু এগুলো দিবে না। এখন দেখো, হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে যত কি বলা হয়? সিস্টল এবং ডায়াস্টল বলা হয়। সংকোচনকে সিস্টল আর প্রসারণকে ডায়াস্টল। একটি সিস্টল ও তার পরবর্তী একটি ডায়াস্টল নিয়ে হৃৎস্পন্দন সম্পন্ন হয়। ওকে, হৃৎপিণ্ডের ডায়াস্টলের সময় রক্ত হৃৎপিণ্ড গহ্বরে প্রবেশ করে। আমরা তো জানি, এগুলো পড়ছি না? আচ্ছা। এবং পরবর্তী সিস্টলের সময় রক্ত হৃৎপিণ্ড গহ্বর থেকে সংবহনতন্ত্রে প্রবেশ করে। ওকে, এভাবে একটি ছন্দময় পদ্ধতিতে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো নিউরন নেই, যেটা বলছিলাম। নিউরন কি? স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক। আমরা জানি আমাদের দেহের সকল কাজ হয় কিসে? ব্রেনের মাধ্যমে। ব্রেন সংকেত দেয় তারের মাধ্যমে, মনে করছে নিউরনের মাধ্যমে। তো এটা আসে, কাজ করতে হবে, ওটা সংকেত দেয়, সংকোচন হবে, প্রসারণ হয়। বাট হৃৎপিণ্ড এমন একটা জিনিস, সে নিজেই সংকোচন প্রসারণ হয়, এর উপরে ব্রেনের কোনো প্রভাব নেই, বুঝতে পারছেন? এইটা তো সাইনোয়েট্রিয়াল নোড বা পেসমেকার। তাহলে যদি ব্রেনের প্রভাব থাকতো তাহলে কি কোনো ঝামেলা হইতে পারতো? হ্যাঁ, অনেক ঝামেলা হতো। অনেক সময় দেখা যায় যে আমাদের ব্রেনে হ্যালো সলিউশনের কারণে, অসচেতনের কারণে সঠিক সংকেত দিতে পারে না। যে অনেক সময় দেখা যায় না, যে এমন হয় যে আমরা দেখতেছি ওখানে কিছু নাই, বাট মনে হয় যে আমাদের ব্রেন দেখাচ্ছে কিছু একটা আছে, হ্যালো সলিউশন যেটা বলা হয়, এরকম আছে। কিন্তু যেমন আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, যে বাসে উঠলে আমরা কেন বমি করি, দেখছো কি না? দেখছিলাম মনে হয় যে স্থির না জানি হ্যাঁ, কি মনে যে নর্মালি বাসে উঠলে আমাদের কান অলওয়েজ ডিটেক্ট করে, আমরা সমন্বয় ডিসিশন করবো ওখানে, বুঝছো? কফুলা ওখানে অনেক কিছু আছে, আমাদের এটা কম ইয়ের কারণে ওখানে এন্ডোল অনেক কিছু আছে, ওগুলো এখন বিষয় না। তো আমাদের কান মেনলি ডিটেক্ট করতে পারে যে আমরা গতিশীল না স্থির, অর্থাৎ কান কিন্তু আমাদের ভারসাম্য রক্ষা করে। সো কান আমাদের গতিশীল অবস্থায় ডিটেক্ট করতে পারে পিওরলি। তো আমরা যখন গতিশীল থাকি, কান আমাদের সেটা বুঝতে পারে এবং সেটা পাঠায় কোথায়? ব্রেন। বাট আমাদের চোখ কিন্তু বুঝতে পারে না। আমার চোখ আমরা যেমন দেবো তেমনই, কারণ আমি গতিশীল, বাট আমি এখানে নিচের দিকে তাকায় আছি, ফোন দেখতেছি, তা বুঝবে কি আমি গতিশীল? তা আমি তো স্থির আছি, বা বাসে অন্য কিছু একটা দেখতেছি, আমি স্থির। সেক্ষেত্রে দেখো আমার চোখ আমাদের ব্রেনকে সিগন্যাল দিচ্ছে হলো আমি স্থির, বাট কান সিগন্যাল দিচ্ছে আমি গতিশীল। ব্রেন কোন না ধরবে? কনফিউশন হয়ে যায়। তো কনফিউজ হয়ে যায়, যদি আমি বলি না এটা আসলে বলা হচ্ছিল, তাহলে ভিডিওটা ভালো মানে ফোকাস হতো। যে তখন সেই টাইমে যদি বলি সহজ কথা, যে আমাদের ব্রেন মনে করে আমরা বিষ খাইছি, বুঝছো? তো বিষ খেলে কি হয়, যে দেহের একটা মানে একটা ফিজিওলজিক্যাল মেকানিজম আছে, বিষ খেলে বমি করাইতে হবে, তখন বের হয়ে যায়। তো তখন বমি করায় আর কি, বুঝছো? পেটের এরকম মানে একদম বমি আসে না, একটু বেশি ভেবে দেখছো বমি আসার কি কারণ? এখানে পাঁচের ভিতরে বমি আসবে কেন? তাহলে এখানে ব্রেন ওটা সিগন্যাল দেবে তুমি বমি মানে বিষ খেয়েছো। আমাদের বাইরে দেখতে হবে না, বাইরে দেখা যাবে না, বাইরে চোখ দেখা বন্ধ যাবে, হয়ে হ্যাঁ, যাবে। বাইরে দেখা যাবে। খাইলে তো সমস্যা। তাহলে এই যে মনে করো এই জন্য বমি হয়, তো সমাধানটা কি বলছিলাম ভিডিওতে, যে এই জন্য তোমাকে তাহলে তোমার কান তো দেখে তুমি যাচ্ছ, চোখকেও দেখাতে হবে তুমি যাচ্ছ, তাহলে কি করতে হবে? বাইরে দূরের কোনো জিনিসকে দেখতে হবে, আসবে মনে হবে গতিশীল, তাহলে তুমি বমি হবে। কিন্তু কারো এখন কথা হলো, অনেকের দেখা যায় যে এটা বাসের গন্ধটা হয়, গাছের ওটা গন্ধ না, গন্ধটা তো তোমাকে মনে করা, ব্রেন তোমাকে গন্ধ আসলে আমরা কি দিয়ে পাই? না। ব্রেন দিয়ে পাই।
মানে আসলে ব্রেন যদি এইটা যদি স্মেলটা আগে কোথায় যায় অলফ্যাক্টরি নার্ভ দিয়ে কোথায় যায় ব্রেনে যায় ব্রেন এটা বুঝতে পারে দেন তোমাকে অনুভূতিটা দেয় বুঝতে পারছো নার্ভ সব কিছু মেন তো ব্রেনে তো সব কিছু অনুভূত করায় বুঝতে পারছো তো এমনও হয় যে মনে করো তুমি একটা জিনিস দেখলা যে স্পেশাল কোনো একটা খাবার এমনও হয় মাঝে মধ্যে যে তুমি জানো যে ওই খাবারটা আসলে গ্রান কি তো দেখা যাচ্ছে সিনেমাতে বা কোনো একটা জায়গায় ওইরকম খাবার তোমার খুব ফেভারাইট দেখো তোমার ওই গ্রান একটা মনে হয় ফিল পাচ্ছ গ্রান এরকম হয় তো এটা হলো ব্রেইনের একটা বিষয় বুঝছো যে যেমন এই যে আমরা আছে না ওই যে পরিবার পড়বো ওখানে যে আমাদের যদি পছন্দ কোনো খাবার কথা আমরা মনে করি জিভ দিয়ে বানিয়ে দেবো বুঝছো বুঝছো মনে করতে পারো এগুলা অনেক বিষয় আছে তো এই যে এখানে ব্রেন মনে করে কি বমি মানে ব্রেন আছে আমাদের বমি আমরা বিষ খাইছি তো বিষ খালে কি একটা মানে তাহলে একটা দুর্গন্ধ একটা গ্রান তো হবে তোমার মধ্যে আনবে দুর্গন্ধ গ্রান আসবে বমি তো আনতে হবে তো সব কিছু মিলে বমি আসবে আর কি তো দেখা যায় আসলে কম্বিনেশনটা সবার ক্ষেত্রে ঠিকভাবে হয় না যখন একটা জিনিস কি যখন আমাদের দেহে যদি কোনো একটা অ্যাবনর্মাল জিনিস যদি বারবার কন্টিনিউসলি ঘটে তখন ওটা আমাদের দেহে তো যদি ঘটে তাহলে আমাদের ব্রেন একটা অভ্যাস হয়ে যায় মনে করো এটা নর্মাল মনে হয় আমাদের লাইফে যদি কোনো একটা সমস্যা বারবার থাকে ওটা কি পর সমস্যা মনে হয় না তো তুমি যখন ডেইলি যাতায়াত করতেছো বাসে তখন ব্রেন তো ভাবে আচ্ছা এটা নর্মালি মনে হয় ওর বিষয় প্রত্যেকদিনে না বিষ মনে হয় তোর খাবারই ঠিক আছে তো তোর কে ঝামেলা আছে কিন্তু বাঁচি আছে মরো নাই তো তারপরে তোমার জন্য একটা ঝামেলা না এজন্য তাদের ক্ষেত্রে বমি হয় না দেখো শহরের কেউ বমি করে মানে শহরে যারা মানে বাস দিয়ে যাতে ডাইরেক্ট প্রতিদিন স্কুল যাতায়াত করে ছোটো ছোটো বাচ্চারা না স্কুল বাসে যাতায়াত করে ওদের বমি হয় কয় কাদের আমাদের মানে আমাদের মতো ভাবলেই তারা বাসে কোনোদিন ওঠে না আসে হঠাৎ করে তাদের বমি হয় এটাই হলো আমরা তো এই যে কিছু ট্যাবলেট আছে ওইগুলো আসলে ব্রেনের সিগন্যালকে অফ করে দেয় বুঝছো ওই সিগন্যালটা হ্যাঁ তখন দেখা যায় আর বমি হয় না ওকে যাই হোক ইন্টারেস্টিং বিষয় তারপর দেখো হৃৎপিণ্ডের প্রাচীরে কী থাকে নিউরন নেই সাইনোএট্রিয়াল নোড থাকে যেটা পেসমেকার বলি আমরা বুঝছো এবং অন্যান্য নোডাল টিস্যুর মাধ্যমে হৃৎস্পন্দন শুরু এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে ওকে হৃৎপিণ্ডের মাধ্যমে নিচে বর্ণিত উপায়ে রক্ত সঞ্চালিত বা সংবহিত হয় ঠিক আছে কি কি উপায় রিডিং না দিই নাকি অলরেডি বললামই তারপরে আমরা আবার একটু বলে দিই নাকি এটা কি বলো তো অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম তো এটা আর অনেক আগে বলছি মেকানিজমটা বলছি আবার বলি রাইট অ্যাট্রিয়াম এটা যখন ডায়াস্টল হবে ডায়াস্টল মানে কি প্রসারিত হবে তখন কি হবে এই নিচের কপাটিটা কি হবে এটা কি বলো তো এটা কেন কি বলি এটা ডাইরেক্ট ভ্যানাকোভা বোঝাইছে মানে দুইটাই তাহলে এই ভ্যানাকোভা মনে করো এটা হলো সুপিরিয়র আর ইনফেরিয়র দুইটা এক জায়গায় তাহলে এই ভ্যানাকোভা থেকে দেহ থেকে ভ্যানাকোভার মাধ্যমে রক্ত আসবে এটা কি কার্বন ডাইঅক্সাইড দেন এটা কি করবে সংকোচন ঘটবে সংকোচনের মধ্যে সূক্ষ্ম পড়া আছে একটু পরে দেখবো আমরা কত টাইম কেমনে হচ্ছে কত সেকেন্ড এগুলো দেখবো তো এটা কি করবে সংকোচন যখন হবে এই কপাটি খুলে যাবে রক্তটা ডান এট্রিয়ামে আসলো দেন ডান ভেন্ট্রিকুলে আসলো এবং আসার পরে তখন এটা কি হবে বন্ধ হয়ে যাবে আর এটা সংকোচন চাপ দিবে এইখানে পথের মাধ্যমে কই যাবে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যাবে দেন এখানে কি তাহলে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে আর এখানে অক্সিজেন গ্রহণ করবে ওই অক্সিজেন নিয়ে আবার পালমোনারি শিরার মাধ্যমে কোথায় যাবে রাইট অ্যাট্রিয়াম বাম এট্রিয়াম তখন কি করবে আবার এটা কিন্তু তখন যখন আসছে তখন প্রসারণ হচ্ছে আর তখন আবার সংকোচন ঘটবে তখন এই বাইকাসপিড কর্ডের মাধ্যমে বাম ভেন্ট্রিকুলে যাবে দেন এটা সংকোচন হবে এটা বন্ধ হয়ে যাবে এখানে এর মাধ্যমে দিয়ে কোথায় যাবে আর্টস অফ ব্যাটার মাধ্যমে সারা দিয়ে চলে যাবে বুঝতে পারছো এই যে মানব দেহের রক্ত সংবহন যদি তোমাদের চায় তখন সেক্ষেত্রে তুমি এই চিত্রের মাধ্যমে দেখাতে পারো আচ্ছা এই অধ্যায় কি এই দিকে থেকে আসে হ্যাঁ রক্ত সংবহন আসে তো এই জায়গায় আসে আমাদের এক্সামে আসছে রক্ত সংবহন বলে বা ডাইরেক্ট বল সিস্টেমিক সংবহন ব্যাখ্যা করো সিস্টেমিক সংবহনটা আমরা দেখবো সিস্টেমিক সংবহন কোনটা পালমোনারি সংবহন কোনটা বসলে মনে হয়ে যাবে না দিক সামনে আছে কিনা দেখো সিস্টেমিক সংবহন মানে কি বলো তো পালমোনারি বাদ দেওয়া আছে অর্থাৎ এই যে এখানে রাইট ভেন্ট্রিকল থেকে শুরু করে রাইট ভেন্ট্রিকল থেকে আর্টস অফ মানে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে গেল সারা দেহ থেকে কোথায় আসলো আবার ভ্যানাগোর মাধ্যমে অ্যাট্রিয়াম আসলো অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল এটুকু হলো কি বলো তো সিস্টেমিক সংবহন আর পরে এই যে পালমোনারিটা ওটা হলো পালমোনারি সংবহন ওকে তো এই যে আমরা যখন সংবহন বর্ণনা দিব তখন দুইভাবে একটা হলো
মানবদেহের রক্ত সংবহন হলো দুই প্রকার, একটা হলো সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহনে একটা ধাপটা দিবা, দেন পালমোনারি সংবহনে ধাপটা দিবা, ফিগারটা দিলা, কমপ্লিট। ঠিক আছে, হুম, তাহলে ফুল মার্ক হ্যাঁ ফুল মার্ক দিই। তো তোমরা সেক্ষেত্রে ওই ফিগার ওটাও দিতে পারো, এটাও দিতে পারো। এই যে এটা আসলে এটা সহজ। এটা সহজ, ঠিক আছে। বাট ওই ফিগারটা দিয়ে তখন কি করবা, মানে ফিগারটা দিলে কিভাবে দিবা, তো এখানে অ্যারো চিহ্ন আছে না, তো তুমি ফিগারটা দিবা, ফিগার পার দিয়ে ওই অ্যারো না এভাবে দিবা না, দিবা এইভাবে যে বাম ভেন্ট্রিকল অ্যারো চিহ্ন আর্স অফ অ্যাওর্টা ডিসমিং থ্রাস অ্যাওর্টা বা আর্স অফ অ্যাওর্টা, সারা দেহ দেহ দেন হলো কি পালমোনারি ধমনী, এভাবে দেখাবে সিস্টেমিক। দেন এটা দেখালে বোঝা আসছে এরকম অবস্থা। যদি কখনো হয় যে তোমার শেষ, এটা টাইম নাই, তাহলে এটা এটা দিবা, আরও টাইম নাই, তাহলে হয়ে যায় ডাইরেক্ট শুধু আরো চিহ্ন দিয়ে দেখা দিবা যেরকম সম্ভব। বইগুলো তো শেষ। এটা করে কেউ পাগলা না না, আর্ট করে তো করতে তো হবে, এটা তো আর্ট করতে হবে। তারপর শুধুমাত্র গণ আবার চাইতে পারে কি বলো তো, তখন তখন ওটা শিখছিলাম অবশ্য। এসএসসি জাক করলাম। হ্যাঁ, ভালো। তাহলে দেখো এগুলো কিন্তু আমি পড়াইলাম না কিছু, বুঝছো। রায়ান জীবনের প্রথম আমার দেখি ছবিটা তুই ব্র্যাড করে দিয়েছে, আমার থেকে আমার বেশি বেশি। দ্বিবর্তনী সংবহন বা ডাবল সার্কুলেশন। ওকে, মানব দেহের রক্ত সংবহনটা কয় বর্তনী বলো তো? এক বর্তনী মনে আছে? রুই মাছ। ওই যে একবার তুমি ঘাস করি রুই মাছ। রুই মাছ বই দেখছিলাম না, এক ক্যানেলে যায়, বরাবর যায়, এবং শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, অক্সিজেন রক্ত কি হাড়ে যায়? মনে নাই? পুলিশ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শুধু ওটা, এই জন্য আমরা ওটা বলছিলাম ভেনাস হার্ট বলছিলাম না, ভেইন থেকে ভেনাস। রুই মাছের হার্টকে কি বলা হয়? ভেনাস হার্ট বলা হয়, কারণ হার্টের মধ্যে দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়। তো আমরা দেখছিলাম এখানে যে এরকম একটা প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ ছিল না, যাকে আমরা দিলাম, এখানে একটা ছিল, একটা জিনিস এখানে ছিল। তো আমি দেখলাম এখানে কার্বন ডাইঅক্সাইড রক্তটা যাচ্ছে, এখান থেকে যাচ্ছে কোথায়? ফুসফুসে, মানে ফুলকাতে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, এখানে এটা যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, অক্সিজেন নিচ্ছে। এটা কি যায়? এই যে সারা দেহ চলে যাচ্ছে, সারা দেহ যাচ্ছে, এখানে যাওয়ার মাধ্যমে যেখানে অনেকগুলো দেখছো না এইভাবে শাখা টাকা ছিল, তো এটা যাচ্ছে, যাওয়ার মাধ্যমে কি হচ্ছে? সারা দেহ পৌঁছে যাচ্ছে, এখানে অক্সিজেনটা খাদ্যকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড আবার এখানে পৌঁছে যাচ্ছে। তার মানে হার্টে কি কোনো অক্সিজেন যাচ্ছে করছে? এটাকে বলা হয় কি বলতো? এক বর্তনী। তো দেখো, মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিবর্তনী সংবহন সংঘটিত হয়। দ্বিবর্তনী সংবহনের অর্থ হলো রক্ত সমগ্র দেহে প্রতিবার সংবহনের জন্য দুবার হৃৎপিণ্ডে প্রবেশ করে। কয়বার? দুইবার। দ্বিবর্তনী সংবহনের একটি হচ্ছে কি বলতো? পালমোনারি সংবহন, আর একটা কি সিস্টেম, একটু আগে যেটা বললাম, সংবহনকে দুইটা দিয়ে বলতে হবে, একটা সিস্টেমে, একটা হলো পালমোনারি সংবহন। ওকে, হৃৎপিণ্ড থেকে দেহের অনেকটা সিস্টেমিক সংবহন হৃৎপিণ্ড থেকে দেহের অবশিষ্ট অংশে নিয়ে যায়। দ্বিবর্তনী সংবহনের সুবিধা হলো অক্সিজেন গ্রহণের জন্য রক্তকে ফুসফুসে প্রেরণ করা যায়, এবং সমগ্র দেহে সংবহনের জন্য পুনরায় পাম্প করার আগে হৃৎপিণ্ডে ফেরত আসে। তাহলে কি হচ্ছে এখানে? অক্সিজেনেটেড হওয়ার জন্য ফুসফুসে যাচ্ছে, এবং ওই অক্সিজেন নিয়ে আবার কোথায় আসে? আবার হৃৎপিণ্ডে আসে। মানে তাহলে অক্সিজেন ছাড়া ব্লাড, মানে হৃৎপিণ্ড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ফুসফুসে যাচ্ছে, আবার সেখান থেকে অক্সিজেন নিয়ে আবার আসতেছে হার্টে, দেন এখান থেকে যাচ্ছে আবার দেহে। আর এক বর্তনে কি হয় বলতো? কার্বন ডাইঅক্সাইড যায় ফুলকায়, ওখান থেকে ডাইরেক্ট দেহে যায়, আর ঘুরে আসে কি হার্টে? আসে না। এটাই হৃৎপিণ্ড দুভাগে বিভক্ত থাকা দ্বিবর্তনী সংবহন সম্ভব হয়েছে। একটি অ্যাট্রিয়াম, একটি ভেন্ট্রিকল নিয়ে প্রত্যেক অর্ধাংশ গঠিত। একটি অর্ধাংশ ডান অংশ, এগুলো জানো, কারণ ঠিক আছে। তো তাহলে দেখো, এটা রিডিং দিতে পড়তে হবে, তোমাদের জন্য মুখস্থ করতে হবে, এটা খ নম্বর আর, ঠিক আছে, পেয়ে যাবে। এই আমাদের এই যেটা ছিল, হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন? হ্যাঁ, এটা খ নম্বর আসে, সুন্দর জিনিস। এক বর্তনী বা এক চক্রী সংবহন, এটা মেডিকেলের জন্য একটা ইম্পর্টেন্ট একটা, মানে ভাইবা তো ধরে হৃৎপিণ্ড, এই যে কেন ইয়ে হয় না ভাইবা, তোমাদের তো এরকম, আমাদের ইংলিশ ভালো লাগে, ইংলিশ অন্য বিষয়। তোমাদের তো ওখানে ওইভাবে অত ডিটেলস নাই, রিফ্র্যাক্টরি পিরিয়ড কত, কেমনে কী হয়, এগুলো অনেক ব্যাপার আছে। এক ভর্তি বা যদি চাও তো আমি একটা তোমাকে দেবো না, যে আসলে নোটগুলো কীভাবে কাজ করে, বুঝছো, এখানে কী কী শব্দ পাওয়া যায়, যদি ইংলিশে বই ছবি তুলে গ্রুপে দিয়ে দিই।
পিডিএফ আর দিব না পড়িও ইংলিশ পড়ো ভিডিও ভিডিও না বই। নোট নোট ট্রান্সলেট করবো আসলে আমাদের এখানে 1 বছর পর সব বই ইংলিশেই পড়তে হবে হ্যাঁ দেখো এক বর্তনী বা এক চক্রী সংবহন ইংলিশ পড়তে হবে না ভার্সিটিতে যাও মেডিকেলে যাও আর বাংলা আছে ভার্সিটিতেও ইংলিশ তাহলে? সব ইংলিশ সব দিয়ে যত বই পড়বা আর তুমি যদি বাংলা সাবজেক্ট পড়ো সেক্ষেত্রে বাংলা পাবে তাছাড়া সব সাবজেক্ট ইংলিশ মানে অনার্স লেভেলে সব বই ইংলিশ এই ইউনিটে পরীক্ষা দিলে ওগুলো সাবজেক্ট পাওয়া যাবে বাংলা বাংলা বলতে বাংলা ওগুলো হারছিস বাংলা সাবজেক্ট বলতে বাংলা আছে না বিজ্ঞান থেকে বাংলা তো বাতিল করে দিয়েছে। আর বাংলা তো তুলে দিবে নাকি হ্যাঁ। শুনলাম কি? তাহলে আর বাংলা ইতিহাস আর দুইটা কি কি সাবজেক্ট 4টা সাবজেক্ট আবার পরে শুনলাম তুলে দিবে না বাংলা লিটারেচার তুলে দিবে এটা আমার কথা সাবজেক্টে Science তুলতে থেকেই দেবে। তুলে আরে অনার্স তুলে দিবে ডিগ্রি থাকবে অনার্সে এগুলো আমি হতে পুরো লাভ আছে কি করবা ওটা দেখি বাস্তব লাগে যেমন কাজে লাগে কবি হবে কবি 4 দিন লিখে দিলে স্বতন্ত্র কবিতা লিখে দেয় না হবে তাহলে সাহিত্যিক গুলো তো শুধু এখন সাহিত্যের দাম আছে না কোনো ভ্যালু নেই এখন তুমি 4 জিবির যে একটা বই লেখো কেউ বুঝতে পারবে না যে কি লিখছে বুঝছো এখন তো আধুনিক তুমি বলে দাও যে আমাকে একটা মানে গল্পের বই লিখে দাও বা একটা কবিতার মানে একটা বই লিখে দাও সাবজেক্ট নেই বই লিখে দিও পিডিএফ বানাই দিব খালি প্রিন্ট করে বেশি দিব দেখো এক বর্তনী বা এক চক্রী সংবহন ওই যে থটস অফ বিল্লাহ দেখছো 4 জিবিতে বানায় ছন্দ হয় না ছন্দ বানায় আবার ওটা কি করছে ইংলিশ ডাবিং করে ইংলিশ করছে ট্রান্সলেট করছে করে একটা পেজের মধ্যে 2টা করে 3 লাইনে করে কবি একটা বই বানাইছে বাহ ওই যে ওর যারা আছে সাপ্লি আছে ভিডিও বানায় এরকম থটস অফ বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই মানে যে 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করছিল তো ওইটা নিয়ে তো মনে করো মানুষ কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিচ্ছে বলছে মানুষের তো 1 মাসে 45 টাকা বেশি কামাই করে কিন্তু বলে না ওইসব ওই বলছে এখন সবাই ওর মানে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল এখন বই বানাইছে ওটাই বিক্রি করে ওটাই চলে মাঝে কে জানি একটা বই বানাইছিল না খুব চল হলো যে কাফি নাকি কাফি ওটা একটা বানাইছিল একটা কি জানি একটা বই বানাইছিল আন্দাজি এক বর্তমানে বা এক চক্রী সংখ্যা আসলে বর্তমানে হলো অনলাইনের যুগ বুঝছো ভাইরাল হলেই তুমি নেতা দেখো এখন নিতে হয়ে যাচ্ছে এনসিপির দেখো সামনে নির্বাচনে এমপি দাঁড়াবে দাঁড়াবেই তো বুঝছো কথা হলো তুমি অনলাইনে ফেমাস মানে তুমি এখন সম্মানিত একবর্তী বা এক চক্রবর্তী সংবহন একটা হলো দ্বিবর্তনী বা দ্বিচক্রী সংবহনের মধ্যে পার্থক্য একবর্তনী সংবহন মানে কি এই সংবহনে হৃৎপিণ্ড দিয়ে রক্ত একটি চক্রে আবর্তিত হয় দেখছো তোমরা এই সংবহনে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত 2টি পৃথক চক্রে আবর্তিত হয় জানো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের মাধ্যমে চক্র ঘটে হৃৎপিণ্ড কটা প্রকোষ্ঠ ছিল রুই মাছের 2টা এটা 4 প্রকোষ্ঠের মধ্যে হয়ে থাকে হৃৎপিণ্ডের কেবলমাত্র অক্সিজেনেটেড এই জন্য ভেনাস বলা হয় এটা মাত্র কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন 2টাই হয় এটা কি বলতো এতে নিম্ন চাপে রক্ত প্রবাহিত হয় একে উচ্চ চাপে রক্ত প্রবাহিত হয় এতে কি অক্সিজেনেটেড বা কোনো এতে কোষে অক্সিজেন সরবরাহের হার কম আর এতে বেশি থাকে এতে মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণী এটা হলো পাখি এবং স্তন্যপায়ী জাতীয় মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায় বলো তো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট কি হাট কারো আছে বলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হাট কাদের আছে কি এটা সম্ভব বাস্তবে সম্ভব কখনো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট বলো তো মানুষের ফুসফুস কয়টা 2টা মানে একটাই ফুসফুস 2টা প্রকোষ্ঠ আছে 2টাই ফুসফুস দুইটাই ফুসফুস ও দুইটাই তো sorry একটা একটু বড় একটা এই যে এটা কোনো কোন বিষয় নয় কিছু এমসিকিউ আছে এটা আমি এখানে পরীক্ষা নিয়েছিলাম তো আমি এই এমসিকিউটা দিয়েছিলাম মানুষের ফুসফুস কয়টা তো হৃৎপিণ্ড যখন প্রথমবার দেবো তখন দেখবা কারো তো হৃৎপিণ্ড নাই আছে অনেকে আছে যাদের আছে কারো ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয় মাছের ক্ষেত্রে কারো ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ হয় কাদের ক্ষেত্রে বলো তো পাখি থেকে এগুলো নাকি হুম সরীসৃপ জাতীয় হলো কি ব্যাংক জাতীয় প্রাণ অ্যাম্ফিবিয়া অবস্থা ঠিক আছে তাহলে অবস্থার হলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট আর সরীসৃপের হলো অসম্পূর্ণ চাই কিন্তু কুমির যেটা বললা কেন বললা তার একটা কারণ আছে কারণ কুমিরটা সরীসৃপ অসম্পূর্ণ হওয়ার কথা কিন্তু সম্পূর্ণ চাই এটা মনে আছে যে ব্যতিক্রম কিছু একটা কুমির এই জন্য মনে আছে বাট আসলে কি এরকম নাই যাই হোক তাহলে দেখো
হৃৎপিণ্ড কখনো কি হয় না, অবসন্ন হয় না কেন? কারণ এর হলো প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড। প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড, অর্থাৎ বাংলা কি মানে ভালো বাংলা? ক্লান্ত হয় না কেন? হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না কেন? সারাদিন কম্পন করতেছে না, পাম্পিং করতেছে না? তোমার হাতটা এরকম করো তো, একটু পরে কি চলবে? না চলবে না। জিহ্বাটা নাড়াও তো কিছুক্ষণ, চলবে? চলবে না, ক্লান্ত হয়ে যাবে একদম। তো যাই হোক, আমাদের সকল অঙ্গে ক্লান্ত হয়, তাই না? তো হার্ট ক্লান্ত হয় না। অলওয়েজ চলতেছে, কারণ কি? এর প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড। ওটা কি? এটা একটু দেখি আমরা। তার কারণ আমাদের দেহ ক্লান্ত হয় কখন? আমাদের কোষগুলোতে এক ধরনের ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, আমরা দেখতেছি। একটি উদ্দীপনা প্রয়োগের পরবর্তী যে সময়কালের মধ্যে কোনো উদ্দীপনাশীল কোষ বা টিস্যু দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দেয় না, তাকে বলা হয় নিঃসারকাল বা রিফ্র্যাক্টরি পিরিয়ড, মানে বিশ্রামকাল। অর্থাৎ হৃৎপিণ্ডের যে কোষটা আছে ওখানে একটা সিগন্যাল তৈরি হয়, দেন পরবর্তীতে আরেকটা সিগন্যাল আসবে, মানে একটা সিগন্যাল প্রতি সাড়া দেয় বা তৈরি হয়, যেটাই বলো, পরবর্তী আরেকটা সিগন্যাল তৈরি হবে বা সাড়া দিবে, যে এর মধ্যে যে সময়টা এটা নাই এটা অনেক বেশি। হৃৎপিণ্ডের ক্ষেত্রে এই সময়টা অনেক বেশি। বেশি। একবার যখন কাজ করে তখন আমাদের দেহে এক ধরনের বর্ধপদার্থ তৈরি হয়, প্রতিবার কাজ করার ক্ষেত্রে বর্ধপদার্থ তৈরি হয়, যেটা বলা হয় ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের ওই দেহকে মানে ওই কোষকে ক্লান্ত করে দেয়। তখন যে বিষয়টা হয় এখানে, যে তাহলে আমাদের হৃৎপিণ্ডের একটা কোষ, ওর ভেতরে কী তৈরি হলো? হৃৎপিণ্ডের সিগন্যাল গেল, সারা দিল, ওর ভেতরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো নির্দিষ্ট একটা পরিমাণ। তো ল্যাকটিক অ্যাসিডকে আবার দেহ আবার কী করতে পারে? ডিস্ট্রয় করতে পারে বা ব্যবহার করতে পারে, বুঝতে পারছো? কিন্তু ওটা ব্যবহার করার জন্য একটা কি নির্দিষ্ট একটা টাইমের দরকার। এমন কথা হলো, ওই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড বা নিশারকালটা যদি ওই ল্যাকটিক অ্যাসিডের ব্যবহারকালীন টাইমের থেকে বেশি হয়, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডকে খরচ করতে লাগবে হলো মনে করো 5 সেকেন্ড, আর তোমার রিফ্র্যাক্টরি পিরিয়ড কত? 6 সেকেন্ড। তার মানে তোমার পরবর্তী কাজ করার আগে তোমার কি হচ্ছে? বর্ধপদার্থ দূর হয়ে যাচ্ছে। তার মানে তুমি ক্লান্ত হইবা না। ক্লান্ত হয়ে যাবে না। বিষয়টা এরকম যে মাটি কাটে না, কাটে কি না? আচ্ছা, মাটি কাটে তো আছে এরকম না যে কাছাকাছি মাটি কাটতেছে, মানে ওই যে মাটি মানে খাসা চুলি দিচ্ছে, ফালাইতে আবার আসতেছে, তাহলে যে মাটি কাটে সে কি মাটি তুলি দিয়ে কুল পাবে? মাটি মানে তোলা শেষ হওয়ার আগে চলে আসবে না? বাট একটু যদি দূরে থাকে তাহলে কি এসে দেখবে না ঠিক আছে। মানে তুলে ড্রেস নিচ্ছে, হ্যাঁ? ও কি ক্লান্ত হবে যে মাটি কাটে? না। ক্লান্ত হবে কে? জিনিয়াস। তো এই তো মানে দিয়ে বসে থাকবে, রেস্ট দিবে, আর ওই হাটে যাবে, হাঁটি আসবে, আবার যাবে। আরে বসে থাকবে। তা হার্টের ক্ষেত্রে ঠিক এমনটাই, তার কারণ এর প্রতি সিগন্যালের অন্তর যে মানে প্রতি সিগন্যাল যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, আর পরবর্তী সিগন্যাল আসার আগে ল্যাকটিক অ্যাসিড খরচ করে ফেলে আসছে, ক্লান্ত হবে? হ্যাঁ না, এটাই মেন কথা। তাহলে বোঝো তো হৃৎপিণ্ড গঠনকারী মাংসপেশি মানে হৃৎপেশি দীর্ঘতম নিঃশ্বাসকালের অধিকারী হওয়ায় কখনো অবসন্ন হয় না। সাধারণত পরপর সংকোচনের ফলে বিপাকীয় বিশেষ করে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে কোষ বা হৃৎপিণ্ড মানে টিস্যু অবসন্ন হয়। হৃৎপেশির নিঃশ্বাসকাল দীর্ঘ হওয়ায় তা ওই সময়ের জন্য মধ্যে বর্জ্যপদার্থ থেকে মুক্ত হয়। এছাড়া হৃৎপেশি সরাসরি ল্যাকটিক অ্যাসিডকে পুষ্টির জন্য ব্যবহার করতে পারে, অর্থাৎ সরাসরি কী করতে পারে? এটাকে কনভার্ট করে মনে করো এনার্জি পেতে পারে, এটিপি পেতে পারে। তাই এই কারণে হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না। সহজ না কঠিন? এরপরে ভুলে যাবে কি কখনো? আর ল্যাকটিক অ্যাসিড নামটা মনে রাখিও, তাহলে হবে। এটা বলো। দুটো ল্যাকটিক অ্যাসিড। তাহলে দেখো, হৃৎপিণ্ডের প্রধান গাঠনিক উপাদান, সময় এবং এদের কাজ, তাহলে এগুলা পড়বা, এগুলা ঠিক আছে। মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য ওই যে বললাম। আসে, এটাও কিন্তু এটা আগে পড়ে আসছো, ওই অর্ধেও ছিল। তাহলে হার্টবিট এবং কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র বলতে কি বোঝায় বলো তো? আমরা হার্টবিটটা একটু বুঝি শান্ত। অর্থাৎ হৃৎপিণ্ড প্রতি মিনিটে যতবার কম্পন হয় হৃৎপিণ্ডের তাকে বলা কি? হার্টবিট। বুঝতে পারছো? এটা যদি বলি আমরা যে হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুটির পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত দেহের ভিতরে গতিশীল থাকে, আমরা জানি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে কী বলা হয়? সিস্টোল। প্রসারণকে ডায়াস্টোল বলা হয়। হৃৎপিণ্ডের একবার সংকোচনকে বলা হয়, একবার সংকোচন বা সিস্টোল, আর একবার প্রসারণকে একত্রে কী বলা হয়? হার্টবিট।
বুঝতে পারছো? তার মানে একটা হার্টবিটের মধ্যে সিস্টেলও থাকে, Diastole ডায়াস্টোলও থাকে। আচ্ছা দুইবার হয় না একবারই হয়? কোনটা? না, সংকোচন প্রসারণ শেষ। একবারই সব ইয়া হয়। শব্দ হ্যাঁ সব মরে ওঠে না। এখানে অনেকগুলো শব্দ আছে, 4 ধরনের সাউন্ড পাওয়া যায় হৃৎপিণ্ডে, বুঝছো? এগুলো তো তোমাদের বড় ক্লাসে পড়া, এগুলো বুঝবো না। তো 4 ভাষা হয় আর কি। মনে আমরা বুঝি কি একটাই, একটাই তো বলা। তার মানে চাপ দিচ্ছে আবার চলে আসছে। এই দেখো এখানে মনে হচ্ছে ফুলে উঠতেছে, নিচে নামছে। ভালো করে দেখবা, রক্ত নামতে চাপ দিয়ে ধরবা। ডাইরেক্ট অ্যাকচুয়ালি যদি বলি, শরীরটা যদি বলি, যদি আমাদের পালস দেখতে হবে আর কি। এই যে এখানে দাও, এই যে এখানে যদি বেশি দিও না একদম, তাহলে শেষ, এক্সপায়ার্ট হয়ে যাবে। মানে এমনি এখন বুঝতেছো না, এখন স্টেজ আছে তো, বসে আছি তো, শুয়ে থাকবা থাকবা যখন, তখন জাস্ট ফিল করি এমনি দিয়ে, তখন বুঝতে পারলাম না বেশি আমার মানে তখন বুঝতে পারবা, শান্ত না, তখন বুঝতে পারবা, নিঃশ্বাস বন্ধ করে থাকলে শুয়ে এরকম একটু দেখতে পারো, বাড়ে বাড়বে। বাড়বে কিছু একটা হয় আর কি কেন বাড়বে বলতে পারো? কারণ তুমি অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে তখন হার্ট কি করবে বলো তো? দৌড়াবে না, এটাই। হার্ট কেন দৌড়াবে? এখন হার্ট কমন বেড়ে যাবে, কারণ অক্সিজেন নাই তো, ব্রেন সিগনাল দিচ্ছে তাড়াতাড়ি, খাবার নাই তো দৌড়াদৌড়ি করবে, তো পাচ্ছে না, বাট দৌড়াবে, যারটুকু আছে ওইটুকু নিয়ে দৌড়াবে, কিন্তু কাজ হচ্ছে না, এটাই আর কি। একদিন সর্বোচ্চ করে এই জন্য দেখো, যখন তোমরা দৌড়াইবা বা হাঁটবা, তখন চলে হয়। ক্লান্ত হবা, কি হবে? দ্রুত হবে। কেন? কারণ তুমি যখন দৌড়াচ্ছ, কাজ করতেছো, তার মানে কি তোমার কোষের ভেতরে বিপাক ক্রিয়া মানে দ্রুত হচ্ছে, মানে অক্সিজেন তাড়াতাড়ি হয়। হ্যাঁ, অক্সিজেন তাড়াতাড়ি, মানে এনার্জিটা তাড়াতাড়ি লস হচ্ছে, মানে মানে জারিত করতে, মানে গ্লুকোজকে জারিত করতে হচ্ছে, বেশি বেশি শক্তির দরকার, আর গ্লুকোজকে জারিত করতে কি লাগে? অক্সিজেন, তার বেশি পরিমাণ অক্সিজেন খরচ হচ্ছে। তাহলে এখন সেই তুলনায় যদি তুমি অক্সিজেন না পাও, কি হবে? হার্ট কি, মানে হার্টকে কি করতে হবে? মানে বেশি পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে করলে বেশি পরিমাণ কাঁপতে হবে না, তখন হার্ট অনেক বেশি পরিমাণে কাঁপে। আবার যদি মনে করো পাহাড়ে যাও, পর্বতে যাও, সেক্ষেত্রে কী হবে? বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, কারণ সেখানে কি অক্সিজেনের পরিমাণ কম, তো সেখানে হার্টকে বেশি পাম্পিং করতে হয়, এটাই। তো এটা দেখো অনেক বিষয় আছে, এগুলো বুঝলে অনেক ভালো লাগে। দেখো, প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে কত? 70 থেকে 80, পরে আমরা ধরি 75 বার। প্রতি হৃৎস্পন্দন সম্পন্ন করতে সিস্টোল বা ডায়াস্টোলের যে চক্রাকার ঘটনাবলী অনুষ্ঠিত হয় তাকে বলা হয় কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। প্রতি মিনিটে প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয় তাকে বলা হয় কার্ডিয়াক চক্র। সময়কাল কত বলা হয়? 8 বার। তো মনে করো যে কি ব্যাপার, ভুল লিখছিলাম, আচ্ছা, রক্তের প্রেসার বাড়ে। এটা 75, ঠিক আছে। তার প্রতি মিনিটে যদি কত হয়? 75 বার। তাহলে দেখো 30 সেকেন্ডে কত হয়? 75 বার, মানে তাহলে 60 সেকেন্ডে না, তাহলে 75 বার হয় 60 সেকেন্ডে, 1 সেকেন্ডে হয়, ভাগ দিলে 8 সেকেন্ড হয়, মানে 1 সেকেন্ডে না, তাহলে একবার সংকোচন হতে বা একবার মানে হার্টবিট হতে হ্যাঁ 75 বার। 80 সেকেন্ড সময় লাগে, মানে কি 0.8 সেকেন্ড সময় লাগে। তাহলে এই 0.8কে কি বলা হয় বলো তো? একবার কার্ডিয়াক সাইকেল টাইম। একবার দেখতে একবার রক্ত সংবহন করতে এই সময়টা লাগে। পুরোটাই একদম ঠিক না, কার্ডিয়াক সাইকেল টাইম না, পুরোপুরি এভাবে না, অর্থাৎ একবার সংকোচন এবং প্রসারণের সময়। একবার রক্ত সংবহন করতে অনেকগুলো প্রকার মানে মেকানিজম করতে হয়, বুঝতে পারছো? ওকে, মানে এখানে বিষয়টা হলো যে এই যে প্রতিটা জায়গায় মনে করো যেমন অ্যাট্রিয়াম আছে, এখানে কি আছে? ভেন্ট্রিকল, এপাশে একটা অ্যাট্রিয়াম আছে, এপাশে একটা ভেন্ট্রিকল, অর্থাৎ এখানে টাইম কত? 0.8, এখানে টাইম কত? অর্থাৎ এখানে যে মনে করো ডায়াস্টল হলো, প্রসারণ হলো, তখন তার প্রসারণ হতে একটা টাইম লাগে, যেমন এখানে যদি বলি অ্যাকচুয়াল কত? 0.7 সেকেন্ড, তো প্রসারণের টাইম। অ্যাট্রিয়ামের ডায়াস্টলের টাইম কত? 0.8, এবং অ্যাট্রিয়ামের সিস্টল যে চাপ দিচ্ছে, এটা খুব হাইড্রোলিক চাপ দেয়, মাত্র কত? 0.1, এত তাড়াতাড়ি। এবং এর মধ্যেও আবার ভাগ আছে, এর মধ্যে হলো 0.05 হলো ফার্স্ট, আর 0.05 হলো স্লো। ফার্স্ট 0 মানে হাফ, 1 সেকেন্ডের ফার্স্ট টাইম একদম হাইড্রোলিক, আর তারপরে এই 0.5 আর একটু আসতে, বুঝতে পারছো? ম্যাক্সিমাম ব্লাড যায় কোন? এই যে 0.05 সেকেন্ড। এগুলো অনেক বিষয়, গ্রুপের বিষয়। ওকে, ঠিক, এটা কিন্তু খ নাম্বারের পরীক্ষা আসে, বুঝছো? মানুষের কার্ডিয়াক চক্রের সময়কাল কত, বুঝছো? বের করে বলে দিতে হয়। তো এটা আমরা বিস্তারিত পরের দিন দেখবো, বুঝছো? এখান থেকে এগুলো আছে।